ভারতীয় নীল নকশায় এই বাংলাদেশের নির্বাচনগুলো হয়েছে। 2013 সালে বাংলাদেশের তৌহিদি জনতা, বাংলাদেশের মুসলিম জনতা হেফাজতের নেতাকর্মীদেরকে শাপলা চত্বরে নৃশংসভাবে হত্যা করেছে আওয়ামী লীগ। এর মাধ্যমে ফ্যাসিবাদের চূড়ান্ত বীজ বপন হয়েছে। পরবর্তীতে আর আমরা ঘুরে দাঁড়াতে পারি নাই। আমাদেরকে এখনই উঠে দাঁড়াতে হবে। ভারতীয়দের এজেন্ডা যেভাবে রয়ের মাধ্যমে বাস্তবায়ন করতে যাচ্ছে এবং তাদের যে এজেন্টগুলো আছে তাদের মূল উৎপাদন করতে হবে। এজন্যে আমাদের সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন একসাথে কাজ করতে হবে। আমরা যদি 2024-এর পর আমাদের যে নতুন দ্বার উন্মোচিত হয়েছে বাংলাদেশকে গড়ার, আমরা যদি এটা করতে না পারি, ভারতীয় আধিপত্যবাদকে যদি আমরা ঠেকাতে না পারি, আমরা আর ঘুরে দাঁড়াতে পারবো না। তো সেই জায়গা থেকে আপনারা জানেন ভারত সব সময় তাদের স্বার্থকে হাসিল করার জন্য কাজ করেছে। আমাদের পায়রা এবং মংলা সমুদ্র বন্দরে তারা অ্যাক্সেস নিয়েছে, বিনিময়ে আমরা কিছুই পাই নাই। প্রতিটি ক্ষেত্রে তারা আমাদের কাছ থেকে সুবিধা নিয়েছে, পক্ষান্তরে আমরা কিছুই পাই নাই। তাদের সাথে আমাদের সম্পর্ক হবে চোখে চোখ রেখে, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে গিভ অ্যান্ড টেকের। আমরা কোনোভাবেই এই আগামীর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদকে ঠাঁই দেব না, ভারতীয় সংস্কৃতি, আগ্রাসী সংস্কৃতিকে ঠাঁই দেব না। সে জায়গা থেকে আমাদের একসাথে কাজ করতে হবে। বাংলাদেশ চিরজীবী হোক, আমাদের আন্দোলন চলবে, আমাদের সংগ্রাম চলবে। ইনকিলাব জিন্দাবাদ। সবাইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাধীন বাংলাদেশের অভিনন্দন ও শুভেচ্ছা। প্রথমে আমি স্মরণ করতে চাই আমাদের সেই শহীদদেরকে, সেই আবু সাইদ থেকে আরাফাত পর্যন্ত আমাদের যত সকল শহীদ ভাইয়েরা তার জীবন ত্যাগ করেছেন, আমাদের সেই সকল ভাইদেরকে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আমাদের সেই সকল ভাইদেরকে যারা আজ অবধি সেই হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। বর্তমানে আমরা এখানে আমাদের দেশের সকল মহলের মানুষ উপস্থিত আছে। এখানে আছে আমাদের বুদ্ধিজীবীগণ, এখানে আছেন আমাদের সাংবাদিক কর্মীগণ, এখানে আছেন আমাদের রাজনীতিবিদগণ। আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য। সেই কল্যাণ রাষ্ট্র যদি গঠন করতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা মহলের সহযোগিতা প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু একক কোনো গোষ্ঠীর না, শুধু একক কোনো জনবলের দ্বারা তৈরি হয়নি। এখানে অংশগ্রহণ করেছে আমাদের বুদ্ধিজীবী মহল, এখানে অংশগ্রহণ করেছে আমাদের সাংবাদিকগণ, এখানে অংশগ্রহণ করেছে আমাদের রাজনৈতিক সকল মহল। আমাদেরকে যদি একটি স্বাধীন, সৌন্দর্য, একটি সার্বভৌম রাষ্ট্র গঠন করতে হয় তাহলে আমাদেরকে সেই আন্দোলনের মতো আবার এক হয়ে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি আমাদের এই দেশের ইতিহাসে ভারত আমাদেরকে কিছুই দেয়নি। ভারত এমন কোনো হীনকর্ম করেনি যে আমাদের দেশকে ধ্বংস করার জন্য। ভারত এমন কোনো হীনকর্ম করেনি তাদের সুবিধার জন্য। বর্তমানে আমরা দেখেছি আমাদের ফ্যাসিবাদের আমলে যে সকল চুক্তি হয়েছে ভারতের সঙ্গে, যে সকল ট্রানজিট দেওয়া হয়েছে, সে সকল ট্রানজিট, সে সকল চুক্তি অনতিবিলম্বে বাতিল করতে হবে। আমরা ভারতের রাজনৈতিক প্রেতাত্মাদেরকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে, কিন্তু তাদের যে সাংস্কৃতিক প্রেতাত্মা আছে তাদেরকেও যদি আমরা বিতাড়িত করতে চাই, তাদেরকেও যদি আমরা এই দেশ থেকে অপসারণ করতে চাই, তাহলে আমাদের সরকার থেকে শুরু করে আমাদের জনগণ, আমাদের প্রত্যেকটা মহলকে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে আমাদেরকে ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যও এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। গোলটেবিল বৈঠকের সম্মানিত সভাপতি এবং আমাদের পরম শ্রদ্ধাভাজন অধ্যক্ষার গোলটেবিল বৈঠকের প্রধান অতিথি পীর সাহেব চরমনাই, বিভিন্ন দলের বিভিন্ন নেতৃবৃন্দ এবং শিক্ষাবিদ, রাজনীতিবিদ,
দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা বক্তাদের মুখ থেকে আপনারা আলোচনা শুনেছেন। আজকে বাংলাদেশে বিগত সরকারের আমলে আলেমরা যেভাবে নির্যাতিত হয়েছে, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পর্দা করেছে, যারা বোরকা গায়ে দিয়েছে, তাদেরকে কিভাবে হেনস্থা করা হয়েছে, তাদেরকে কিভাবে বেইজ্জত করা হয়েছে আমরা পত্র পত্রিকায় দেখেছি। এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে, দ্বীনকে নির্মূল করার জন্য যেভাবে ষড়যন্ত্র হয়েছে, এগুলো আমাদের অজানা নয়। সুতরাং আজকে যারা আমাদেরকে 2024 সালে দুর্নীতিবাজ এবং ইসলাম বিরোধী সরকার থেকে যারা মুক্ত করে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেছেন, এই স্বাধীনতা সার্থক হবে যদি আমরা আমাদের ধর্ম, আমাদের ইসলাম, আমাদের দাড়ি টুপি এগুলোকে যদি আমরা স্বাধীনভাবে, মুক্তভাবে এগুলো নিয়ে চলাফেরা করতে পারি। আজকে অনেক জায়গায় দেখা গিয়েছে, আপনারা জানেন, আলেমদের মুখ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। যারা বড় বড় ওয়াইজ, তাদের মুখ থেকে এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা মাইক পর্যন্ত কেড়ে নিয়ে তাদেরকে অসম্মান করেছে। আলেমদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। এগুলো যেন ভবিষ্যতে আর বাংলাদেশে না হয়, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। এবং বাংলাদেশে ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা, কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। যেহেতু বাংলাদেশ 92% মুসলমানদের দেশ, এদেশের যারা আলেম ওলামাদেরকে যারা হত্যা করেছে, যারা আলেম ওলামাদেরকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, জুলাই বিপ্লবে যারা হত্যা হয়েছে, এগুলা যেন ভবিষ্যতে আর বাংলাদেশে না ঘটে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই গোল টেবিল বৈঠকের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজ্জিদ আলম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী, আইনজীবী, শিক্ষক মন্ডলী সহ এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘ সময় আমরা আজকের প্রতিপাদ্য বিষয়ের উপরে আলোচনা শুনেছি। আবার পুনরাবৃত্তি যখন করা হবে তখন ভালো লাগবে। তারপরেও একটু করে বলতে হয় যে আমরা ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যের বিষয়ে শুরুতে যে কথাটা আসছে, সেটা শুরু হয়েছে কিন্তু আমাদের এই স্বাধীন বাংলাদেশের শুরু থেকে, 1971 সাল 72 সালের দেশ স্বাধীনের পর থেকে। এবং জোরালোভাবে যেটা শুরু হয়েছে সেটা হলো আজকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যে স্বৈরাচার সরকারের পতনে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি তাদের আমলে। ফিলখানার হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড থেকে শুরু করে 2024 সালের জুলাই আগস্টের বিপ্লবে যে তাণ্ডব হয়েছে, এই তাণ্ডবে আমরা পরিষ্কার হয়েছে যে ভারতীয় রাজনৈতিক এবং আধিপত্য কি ধরনের বিস্তার লাভ করেছে বাংলাদেশে। সংগ্রামে উপস্থিতি, এই আধিপত্য দূর করার জন্য খুব স্বল্প সময় সম্ভব না। আমি মনে করি আমাদের সর্বশেষ যে দুটি কথা, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা
এবং জাতীয় ঐক্যের মাধ্যমে কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা ছাড়া আজকের এই প্রতিপাদ্য বিষয়ের আশু সমাধান কোনোভাবেই সম্ভব না। তাই আমি করব আজকে আমাদের মাঝে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের অন্যতম নেতা সাজ্জেস আলম সহ বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা যদি চালায় তাহলে সম্ভব ভারতের রাজনৈতিক সাংস্কৃতিক আধিপত্য রোধ করা এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা জাতীয় ঐক্যের মাধ্যমে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সভাপতি এবং ইসলামী আন্দোলনের আমির আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় মুফতি রেজাউল করিম সাহেব এবং উপস্থিত সকল রাজনৈতিক এবং সামাজিক প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সময় কম, যার কারণে আমি আমার পয়েন্ট আকারে বলে যাচ্ছি। আসলে আমরা অতীত নিয়ে কথা বলতে চাই না, কিন্তু অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই। ভারতের বর্তমান যে সমস্যা সেটা হচ্ছে সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনা, সে বর্তমানে ভারতে অবস্থান করছে এবং ভারত তাকে সোনার ডিম দেওয়া মুরগির মতো চিন্তা করছে। যতদিন না পর্যন্ত এই ফ্যাসিস্ট হাসিনা ভারতে অবস্থান করবে ততদিন আমার মনে হয় কোনো রাজনৈতিক সমাধান আমরা করতে পারবো না। কারণ আমরা বাংলাদেশে একটা পরিকল্পনা করব, কিন্তু হাসিনাও ভারতে বসে আরেকটা পরিকল্পনা করবে। কারণ ইন্ডিয়া রয়ের এজেন্ট বাংলাদেশের রন্দে রন্দে পৌঁছে গেছে এবং তারা সাধারণ মানুষের মতো আমাদের সাথে মিলেমিশে বসে আছে, কিন্তু চেনা এদের অনেক বড় দায়। যার কারণে আমি সর্বপ্রথম যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে যে কি ভারত থেকে সর্বপ্রথম হাসিনাকে বিতাড়িত করতে হবে এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে চীন এবং যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আমরা যদি জোরদার করতে পারি, স্বাভাবিকভাবেই দেখবেন ভারত অটোমেটিকভাবে আমাদের সাথে লিয়াজু করার জন্য চলে আসবে। কারণ ভারতের সাথে আমাদের যে ব্যবসায়িক এবং ভূ রাজনৈতিক সম্পর্ক, আমরা যদি চীনের সাথে এবং আমরা যদি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে যদি আমরা একটু পদক্ষেপ নেই, তাহলে ভারত অনায়াসে আমাদের সাথে চলে আসবে। তৃতীয় পয়েন্টটি হচ্ছে যে কি বাংলাদেশে ভারতের নিয়ন্ত্রণমূলক অনেকগুলো কাজ রয়েছে বাংলাদেশে, এই কাজগুলোকে চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করার পরে প্রয়োজনীয় পদক্ষেপ বর্তমান যে সরকার আছে তাদেরকে নিতে হবে। এবং আমাদের যে সীমান্ত ভারতের সাথে, এই সীমান্ত নিরাপত্তা জোরদার করতে হবে। ভারতের রাজনীতির পরে সাংস্কৃতিক যে আধিপত্য ব্যাপারটা আসছে সেই বিষয়ে কিছু বলি। 17 বছর যখন ছিল আওয়ামী ফ্যাসিস্ট সরকার, তৎকালে টুপি দাড়ি পাঞ্জাবি পরা দেখলেই ট্যাগ দেওয়া হতো জঙ্গি। তো এই যে সংস্কৃতি, এই যে অপসংস্কৃতি, এবং আমরা যদি বিভিন্ন তৎকালে যারা বিভিন্ন সিনেমা, তারপর নাটক XYZ, আমরা যদি বিভিন্ন নাটক সিনেমা যদি আমরা দেখি, ওখানে কিন্তু ম্যাক্সিমাম টুপি এবং দাড়িওয়ালা যারা ছিল তাদেরকে কিন্তু বিভিন্নভাবে হেয় করা হতো এবং নাটক এবং সিনেমার যে চরিত্রগুলো ছিল ওই চরিত্রগুলাই হেয় করার যে চরিত্রগুলো ছিল তাদেরকে দেওয়া হতো। তো ভারতের সাংস্কৃতিক যে আধিপত্য সেটাকে দূর করার জন্য ভারতে কিছু চ্যানেল আছে বাংলাদেশে চলমান, সেই চ্যানেলগুলো বন্ধ করতে হবে। তো পরিশেষে আরেকটি কথা বলবো, চট্টগ্রামে আঞ্চলিক যে সমস্যার সমাধান, যেটা বর্তমান সরকারের কাছে আমার একটি প্রস্তাবনা, তৃণমূল পর্যায়ে সরকারের কোনো প্রতিনিধি আমার মনে হচ্ছে না ভালো করে কাজ করতে পারছে। আগে আমাদের এখানে সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় আছেন, তো আমরা যদি কাউন্সিলর টাইপের বা তাদের প্রতিনিধি যদি আমরা তৃণমূলে যদি আমরা নিয়োগ দিতে পারি, তাহলে আমার থেকে মনে হচ্ছে যে কি এই যে তৃণমূলের যে সমস্যাগুলা, ওই সমস্যাগুলা সরকারের মূল পর্যায়ে চলে যাবে এবং এই মূল পর্যায়ে গেলে যদি সমস্যা যদি সরকারের কাছে চলে যায় মূল সমস্যাগুলা, তাহলে সমাধান করতেও সোজা হবে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের গোল টেবিল বৈঠকের সম্মানিত অতিথিবৃন্দ এবং নেতৃবৃন্দ, আজকে ভারতীয় আধিপত্যবাদ এবং সাংস্কৃতিক এবং রাজনৈতিক আগ্রাসনের বিরুদ্ধে যে গোল টেবিল বৈঠকের আয়োজন হয়েছে, গুরুত্বপূর্ণ অনেক আলোচনা উঠে এসছে।
আমি আলোচনা দীর্ঘায়িত করব না, শুধু জাতীয় নাগরিক কমিটির জায়গা থেকে কিছু কথা। আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের কথা বলছি, সেখানে খুব প্রেসাইসলি এবং সুনির্দিষ্টভাবে কিছু কথা আমরা সব জায়গায় বলছি, সারা দেশে যেখানে আমাদের রাইজিং প্রোগ্রামগুলো হচ্ছে এবং আমরা আমাদের সাংগঠনিক বিষয়গুলো পরিষ্কার করছি, সেখানে আমরা একটি বিষয় খুব স্পষ্টভাবে বলছি, আগে সংস্কার পরে নির্বাচন। এই কথা বলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, সিগনিফিকেন্ট দিকটি হচ্ছে গত 15 বছর 16 বছর যে 3টি নির্বাচন আমরা দেখেছি, এই 3টি নির্বাচনে বাংলাদেশে যে ভারতীয় পুতুল সরকার বসেছিল এটা স্পষ্ট হয়ে গেছে। 2008-এর নির্বাচন থেকেই বিতর্কের শুরু। সব বিতর্ককে একপাশে রেখে আমি যদি 2014 নির্বাচনের কথা বলি, সেখানে আমাদের মনে আছে বিএনপি জামাত সহ অন্যান্য দল যখন আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যেতে চায়নি, তখন ভারতের পররাষ্ট্র সচিব এসে বিএনপিকে অনুরোধ করেছিল নির্বাচনে যাওয়ার জন্য। বাংলাদেশে কোন দল নির্বাচনে যাবে, কোন দল নির্বাচনে যাবে না, এই বিষয়ে নাক গলানোর অধিকার ভারতের নাই। ঠিক তখন থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে বাংলাদেশে নির্বাচনের নামে, কখনো রাতের নির্বাচন, কখনো ডামির নির্বাচনের নামে আমাদের সাথে যে উপহাস করা হয়েছে, সেটা শুধুই মাত্র ভারতের একটা নাট্যমঞ্চ ছিল। যে নাট্যমঞ্চে ভারতের সেবা দাসকে বিভিন্ন সময় নাচানো হতো তাদের পরিতৃপ্তির জন্য, এবং এর মধ্য দিয়ে বাঙালি মুসলমানদের এই ভূমির, এই জমিনের, এই জনপদের মুসলমানদের ভাগ্যের সাথে লীলা খেলা করা হয়েছে। আমরা 2013 সালে শাহবাগের কথা জানি। যেই শাহবাগ থেকে ফ্যাসিবাদের প্রতিধ্বনি হয়েছিল, সেই শাহবাগের বিরুদ্ধে যত মানুষ, যত বুদ্ধিজীবী, যত উলামা ইকরাম পক্ষে কথা বলেছেন, তাদের পরিণতির কথা আমরা ভুলে যাইনি। আমরা আজকে সংস্কারের কথা এই জন্য বলছি, যদি পিসফুল পাওয়ার ট্রানজিশনের কোনো স্পষ্ট প্রস্তাবনা এখন পর্যন্ত না আসে, তাহলে আবারও যখন কোন সরকার ক্ষমতায় আসবে, সেটা যেই সরকারই আসুক, আমরা আবারও একটি 24 দেখতে পাবো। কিন্তু আমরা চাই না হাজারো রক্তের উপর দাঁড়িয়ে যে দায়িত্ব সরকার নিয়েছে, আবারও এমন কোন দলের কাছে ক্ষমতা যাক যেই দলের তার তৃণমূলের নেতৃবৃন্দ এবং কর্মীদের নিয়ন্ত্রণের ক্ষমতা নেই। আমরা সাধুবাদ জানাই, এখন পর্যন্ত আমরা জানি হাজারের অধিক নেতাকর্মীকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করেছে বিএনপি, কিন্তু আমরা এখন আশ্বস্ত হতে পারছি না। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির খবর আসছে। আমরা দেখছি যে যখনই আমরা একটি রাজনৈতিক দল গঠনের কথা বলছি, আমাদেরকে হুমকি ভাবা হচ্ছে। এবং যেই আওয়ামী লীগ তাদেরকে দীর্ঘ 16 বছর রাজনীতি করতে দেয়নি, যে আওয়ামী লীগ 24 নির্বাচনের পর তারা ভেবেছিল যে আগামী 5 বছরের জন্য তাদের আর মাঠে কোনো কার্যক্রম নেই, সেই আওয়ামী লীগকে তারা ফিরিয়ে আনতে চাচ্ছে। কিন্তু নতুন দলকে আমরা দেখতে পাচ্ছি যে নতুন দলের প্রতি তাদের একরকম তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মীদের অসহিষ্ণু মনোভাব। তো আমরা সুস্পষ্টভাবে বলছি যে জাতীয় ঐক্যের জায়গায় দাঁড়িয়ে আমরা এই নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছি। 16 বছরের বিভাজনকে পিছনে ফেলে, যেই বিভাজনের রাজনীতির মধ্যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে ফেলে রেখেছিল, সেই বিভাজনকে পিছনে ফেলেই আমরা 5ই আগস্টে একটি নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে, এক দফা দাবি আদায়ের স্বপ্ন নিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। আমরা আশাবাদী বাংলাদেশের জনগণ এবং সকল শ্রেণী পেশার মানুষ, সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে একটি জাতীয় ঐক্য গঠন করবে, এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারতীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধ, চট্টগ্রামের আঞ্চলিক সমস্যার সমাধান, বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বন্ধুবর সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, সাংবাদিক বন্ধু, বিস্তারিত আলোচনা হয়েছে। আসলে 5ই আগস্ট দলমত সর্বস্তরের জনতার একটি সমন্বয়ে আমরা একটা নতুন সূর্য উদিত হয়েছে। আজকে আমরা এই অবস্থায় এসে যে সরকার সবাই মিলে এটি সরকার গঠন করা হয়েছে,
আমরা কি দেখতে পাচ্ছি? এখনো পর্যন্ত ফ্যাসিস্টদের দূষকদেরকে প্রশাসনের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত এখনো আমরা তাদের কাছ থেকে উদ্ধার করতে পারি। এবং এটাই বোঝা যায় একটা বাংলাদেশের সবচাইতে সিকিউর জায়গা হচ্ছে সচিবালয়, সেখানে আগুন লেগে ফাইট করে গেছে। এটা দিয়ে প্রমাণ করে এখনো ভারতীয় আধিপত্যবাদ এখান থেকে বাংলাদেশ থেকে নিশ্চয় হয়নি। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানতে চাই, রয়ের কি অবস্থা? রয় কি বাংলাদেশে নেই? এবং বাংলাদেশ থেকে প্রশাসন, ক্যাডার বৃদ্ধি, পুলিশ, বিভিন্ন স্তরের আইনজীবী কি বলে বিচার বিভাগ থেকে ইন্ডিয়া থেকে ট্রেনিং দিয়ে এনেছে। আমার শ্রদ্ধেয় স্যার শহীদ আলম স্যার যে কথাটা বলছেন, ওখানে এখন জানার প্রশ্ন, তারা কি শিখেছেন, তাদের ধ্যান এবং ধারণা তার মস্তিষ্কের মধ্যে কি দিয়েছে? বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, না লাল সবুজে সোনার বাংলা প্রতিষ্ঠা, না বাংলাদেশে বসে আমাদের অর্থ রক্ত চোষাতে আমাদের গরিবের টাকার খেয়ে তারা ভারতকে আবার লালন করার জন্য, বাংলাদেশকে একটু অঙ্গরাজ্য তৈরি করার জন্য সেই স্বপ্ন তারা দেখতেছে? সেটা আজকে আমাদের প্রশ্ন। প্রিয় রাজনৈতিক বন্ধুগণ, আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে এখন আমাদের দরকার সর্বদলীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে একটি সজলা সফলা শস্য শ্যামলা সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য। তো পরিশেষে আমি আরেকটি কথা বলি, আজকে তারা ক্ষমতায় বসছেন, তাদেরকে কি অবস্থা? ইসলামী রাজনৈতিক সংগঠন শুরু থেকে আমরা বলে আসছি, প্রাথমিক বিদ্যালয়ে এই গান এবং অঙ্কনের শিক্ষক নিয়োগের জন্য আগে সরকার তারা চেষ্টা করেছে, এদেশের রাজনৈতিক দলের চেষ্টার বদলতে বন্ধ করেছে। কিন্তু রিসেন্টলি আবার শুরু হয়েছে তত্ত্বাবধায়ক সরকার, আর তারা অন্তর্বর্তীকালীন সরকার এসে তারাও যদি আবার সেই গানের এবং চিত্র অঙ্কনের জন্য শিক্ষক নিয়োগ করেন, আমাদের দাবি কথা 92 জন মুসলমানের সন্তান, আমরা তো মুসলিম শিক্ষক বলতে বলিনি, আমরা বলছি ধর্মীয় শিক্ষক নিয়োগের জন্য। হিন্দুস্ত এলাকার কোনো হিন্দু শিক্ষক পড়াবে, খ্রিস্টান এলাকায় খ্রিস্টান সব শিক্ষক পড়বে, মুসলমানদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে মুসলমানরা পড়বে। এইটাতে তারা কোনো ভ্রুক্ষেপ করতে চাচ্ছে না। এই জন্য অনুরোধ জানাবো, 5ই আগস্টের রক্ত দিয়ে প্রতিষ্ঠা করা সংগ্রামের জন্য আপনারা যদি আবার আপনাদের বিরুদ্ধে যেন আমাদের আর মাঠে নামতে হয়, এই জন্য অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করতে চাই। আসুন, দেশের এবং স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য রাজনৈতিক দলের ঐক্য ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব নয়। সেমিনার করার জন্য, গোল টেবিল বৈঠক করার জন্য চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ এবং উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করতে চাই। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেটার দ্বারাই আমার আল্লাহ নারাজি হইব, যে কাজ দ্বারা আল্লাহ রসুল নারাজি হইব, এইসব কাজ আমরা করব না বলে ওয়াদা করি, আল্লাহ কাছে তওবা করি। সামমেল্লায় আল্লাহ কাছে দোয়া চাই, যেন আল্লাহ রসুল নারাজি নয় মতো এরকম কাজ আমরা করিবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যারা কাজ করতেছেন তারা আমরা দোয়া করতেছি, এই সবসময় হকগুরু তাকলি আল্লাহ সহযোগিতা করিব, আল্লাহ রসুল সহযোগিতা করিব। প্রত্যেক কাজ করার সময় আগে দুরূদ শরীফ পড়ে কাজ করা শুরু করিবেন, ইনশাআল্লাহ এই কাজের মেজে আল্লাহ কামিয়াবি করবে। নামাজ আযান হয়ে গেছে, তাতে আমি শেষ করতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের একটি সুন্দর গোলটেবিল বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের গোলটেবিল বৈঠকের সম্মানিত আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির হযরত পীর সাহেব হুজুর চরমোনাই, মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম সহ নাগরিক কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ। আজকের দেশ স্বাধীন হয়েছে 53 বছর।
53 বছরের মধ্যে এদেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, অনেক দফার পরিবর্তন হয়েছে, বাংলার অনেক রূপের পরিবর্তন হয়েছে, অনেক সরকার কাঠামোর পরিবর্তন হয়েছে, কিন্তু দেশের জাতীয়তা মানবতার কোনো মুক্তি আসে নাই। আমি এখানে যেহেতু সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, সাংবাদিক বন্ধুগণ আছেন, নূতন বিপ্লবের অকুতবয় সৈনিকেরা আছেন, আমি তাদেরকে পর্যালোচনার জন্য এই কথা রাখবো, 53 বছরের মধ্যে বাংলাদেশটা কেন একটা কল্যাণ রাষ্ট্র হলো না? 53 বছরের মধ্যে কেন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হলো না? 53 বছরের মধ্যে কেন ভারতীয় আধিপত্যবাদ এবং মার্কিন সাম্রাজ্যবাদের প্রভাব থেকে জাতি মুক্ত হতে পারলো না? আজকের কি দেশের সমস্যা শুধু ভারতীয় আধিপত্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ আছে না? এই দুই আধিপত্য থেকে, সাম্রাজ্যবাদী এবং ভারতীয় আধিপত্যবাদ থেকে জাতিকে মুক্ত করতে না পারলে ততদিন আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারবো না। আমরা দেখেছি দেশে একটা দলকে ক্ষমতায় রাখার জন্যে ভারত একটা পর একটা ষড়যন্ত্র করেছে, ভারতকে অকাতরে বাংলাদেশের স্বার্থ বিলিয়ে দিয়েছে। সে বাংলাদেশের লেডি লেন্দুদর্জি শেখ হাসিনা, সাথে সাথে আমরা এও তো দেখি আমেরিকার পদচালনায় একটা দল ক্ষমতায় যেতে চায়, কেউ ক্ষমতায় যেতে চায় মার্কিন সাম্রাজ্যবাদের প্রভাবে, তার সাহায্য সমর্থনে, আরেকটা দল ক্ষমতায় থাকতে চায় ভারতীয় আধিপত্যবাদের মদতপুষ্ট হয়ে। কত বড় লজ্জা! আজকে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, স্বাধীনতা যুদ্ধের আমেরিকা তো বিরোধিতা করেছিল, সপ্তম নৌভট্টার হাজির করেছিল, তাদের উপরে ভরসা করে ক্ষমতায় যেতে চায়। এটা আমার লজ্জা, এটা আমার ঘৃণা। আমি নূতন প্রজন্মকে বলবো, শুধু ভারতীয় আধিপত্যবাদ না, মার্কিন আগ্রাসনবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই দুই অপশক্তির মধ্যে আজকের মার্কিন ভারতের মুসলমানদের কিভাবে অত্যাচার নির্যাতন আমরা জানি, মসজিদ ভাঙ্গে, মন্দির গড়ে আমরা জানি, কিন্তু আমেরিকা কি কম করেছে? ইসরায়েলকে দিয়া লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে না? তার মধ্যে তো অনেক রাজনৈতিক দল আমেরিকার বিরুদ্ধে কোনো কথা বলে না। আমরা কিসের স্বাধীনতা সার্বভৌমত্ব হলাম? আমরা কেন বলতে চক্ষুরঙ্গ তাদের বিরুদ্ধে কথা বলতে পারি না? আজকের কিউবা একটা ছোট্ট রাষ্ট্র, আমেরিকার কাছাকাছি, ডলার দিয়ে দেওয়া যায় আমেরিকার মধ্যে, তারা যদি আমেরিকার মধ্যে শক্ত অবস্থা নিয়ে থাকতে পারে, আমরা কেন পারবো? আমরা আমেরিকার খাই না পারি? আজকে এই সাম্রাজ্যবাদী এবং আধিপত্যবাদের যারা দোষর আছে দেশে, তাদেরকে চিহ্নিত করতে হবে। তো তাই না, তারা যাতে কোনো রাজনীতি করতে না পারে। আজকে ফ্যাসিস্ট হাসিনা দুর্নীতিবাজ করে বাংলাদেশটাকে একটা তলাহীন জুড়িতে পরিণত করেছে। আর তার বাপের থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া, শেখ মুজিব বলেছিল চোরের খনি পেয়েছে, চোরের খনি দিয়া বাংলাদেশের রাজনীতি শুরু হয়েছে। শেখ হাসিনা করেছে ডাকাইতের খনি, 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়। চারটিখানি কথা, শুধু পাচার না, 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এই দেশে কত চোরা টাকা আছে? আমি বর্তমান সরকারকে বলতে চাই, এই ধরনের টাকা পাচারকারী ভারতীয় আধিপত্যবাদের দলাল, এরা কিভাবে ইন্ডিয়ায় পালিয়ে গেল, বিদেশে পালিয়ে গেল, ওখান থেকে তার বিপদে আপনার করলেন। সংগ্রামী ভাইরা আমার, আসুন আমরা এই দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদক মুক্ত একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আর এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সর্বোত্তম পন্থা হলো একটি ঐক্যমতের সরকার গঠন করা, একটি জাতীয় সরকার গঠন করা। আর এজন্য প্রয়োজন পিআর পদ্ধতি। পিআর পদ্ধতির মাধ্যমেই একটা জাতীয় সরকার হতে পারে। একটা ভোটেরও সেখানে মিস হবে না, একটা ভোট সে অবৈধ প্রমাণিত হবে না। আজকের একজনে ভোট পাইলে 51%, একজনে পাইলে 49%, 49% ভোটের কোনো মূল্য নাই। আজকের বিশ্বে 91টা দেশে পিআর পদ্ধতির মাধ্যমে সেটা একটা জাতীয় সরকার আছে। তুরস্কে আছে, ইন্দোনেশিয়া আছে, দক্ষিণ আফ্রিকা আছে। এইরকম 91টা দেশে পিআর পদ্ধতি আছে। আমাদের দেশে এই কথাটা বলতে অনেকের ভাটুর লাগে। এখন আমাদের স্বৈরাচারের, এখন আমার ফ্যাসিস্টদের সেই চিন্তাধারা, মনোভাব মনের মধ্যে রয়ে গেছে। আজকে সমস্ত দল, শুধু একটা দল ছাড়া, আমি কালকেও কমিউনিস্ট পার্টির সাথে আলোচনা করছি, কমিউনিস্ট পার্টিও চাই দেশে পিআর পদ্ধতি, সমস্ত ইসলামী দল চায় পিআর পদ্ধতি, সমস্ত দেশপ্রেমিক দল চায় পিআর পদ্ধতি। একটি দল না পিআর পদ্ধতি চায় না।
ওনারা কি চায় আমরা জাতীয় সরকার করব। আমি বললাম জাতীয় সরকার কেমনি করবেন? দয়ার দান সেটাই ছাড়াই দেবেন, অমুকের একটা দুইটা এরকম আসন দিয়ে জাতীয় সরকার করবেন। বরং পিয়ার পদ্ধতি হলে 1% ভোট পেলে 3 জন এমপি পার্লামেন্টে, 10% 3 জন এমপি পার্লামেন্টে, ওইখানে হবে কার্যকর জাতীয় সরকার। আজকে পিয়ার পদ্ধতি এই দাবিটাকে আমি নূতন প্রজন্মকে বলবো, পিয়ার পদ্ধতি ছাড়া এই দেশে কোনো শান্তিপূর্ণ জাতীয় সরকার কখনো প্রতিষ্ঠা হতে পারে না। 53 বছর হয় নাই, আরো 53 বছর পার হয়ে গেল, এই দেশে কোনো জাতীয় সরকার হবে না। দেশের রাজনৈতিক কোনো স্থিতিশীলতা আসবে না, মানুষের ভোটের অধিকার কখনো প্রতিষ্ঠিত হবে না, দুর্নীতি সন্ত্রাস মাদক মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে না। আসুন আমরা একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র 53 বছরের মধ্যে পাই নাই। আমরা সত্যিকার পেতে হয় আরো গোল টেবিল বৈঠক করা লাগবে। আমরা একটা গোল টেবিল বৈঠক ঢাকায় করেছিলাম, সেখানে সকল দলের, জামাত ইসলাম থেকে বিএনপি থেকে শুরু করে সকল দলের নেতৃবৃন্দ সেখানে আসলো, সবাই সেখানে পিয়ার পদ্ধতির কথা বললো। সেখানে সাজিস আলম সাহেব ছিল, তারপরে ওদের আব্দুল্লাহ হাসনান ছিল, এমনি করে এরা সবাই ছিল সেখানে। তারা কিন্তু এই পক্ষে কথা বলেছে। আমি পরিষ্কার বলতে চাই, এদেশের বড় সমস্যা হলো রাজনৈতিক স্থিতিশীলতা, একটা কার্যকর কল্যাণ রাষ্ট্র, একটা স্থিতিশীল সংসদ। আর এটার জন্য একমাত্র দরকার হলো পিয়ার পদ্ধতি, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন নির্বাচন পদ্ধতি। আমি আশা করি এই ব্যাপারে দেশপ্রেমিক যারা আছেন, যারা দেশকে ভালোবাসেন, দেশের কল্যাণ চেষ্টা করেন, সবাই এই পিয়ার পদ্ধতির ব্যাপারে এখন সত্যের আওয়াজ দেওয়া দরকার। এবং এইটাই হলো আগামী দিনে আমাদের একমাত্র মুক্তির পথ, রাজনৈতিক পথ, ভোটের অধিকার প্রতিষ্ঠার পথ। আমি আশা করি এই ব্যাপারে সবাইকে দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে আমাদের এখানে যে এত সুন্দর একটা মত বিনিময় আয়োজন করেছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। 3টা বিষয় রয়েছে স্পেসিফিক। প্রথমটি হচ্ছে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধ। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বর্তমান যে তরুণ প্রজন্ম, এই প্রজন্ম আসলে বিবেক বেঁচে দেয়া প্রজন্ম নয়, দলান্ধ কোনো প্রজন্ম নয়। এই প্রজন্ম সেই প্রজন্ম, আপনি যদি সত্য এবং ন্যায়ের পথে থাকেন, আপনি যদি তাকে যুক্তি দিয়ে প্রাসঙ্গিকতা বোঝাতে পারেন, এই প্রজন্ম আপনার জন্য রক্ত দেবে, জীবন দিবে। আবার আপনি যদি লুটপাট, অর্থ পাচার, চাপাবাজি, ক্ষমতার অপব্যবহার এসব শুরু করেন, এই প্রজন্ম আপনাকে ছুঁড়ে ফেলবে। এমন একটি বাস্তবতায় আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে ভারতের যে রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধের কথা বলা হচ্ছে, আমরা যদি এটি প্রতিরোধ করতে চাই, এই প্রজন্মকে আমার আগে বোঝাতে হবে যে এই আধিপত্যটা কিভাবে করছে। এই প্রজন্মকে তার আগে বোঝাতে হবে 16 বছরে কিভাবে জোর করে আমাদের দেশের উপরে, দেশের মানুষের উপরে এই আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। কোন কোন জায়গাগুলোতে, শুধু রাজনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে নয়, বরং দেশের প্রত্যেকটা সিস্টেমে কিভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হয়েছে। বিগত 16 বছরে আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গিয়েছে এবং নিজেরা স্বেচ্ছায় দাসত্ব বরণ করেছে শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য। তাদের কাছে দেশ, দেশের মানুষ, দেশের সার্বভৌমত্বের চেয়ে ক্ষমতার মূল্যটা বেশি ছিল। যে কোনো মূল্যে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল, যার একটা প্রমাণ কিছুদিন আগে খুনি শেখ হাসিনা তার একটা অডিও রেকর্ডে নিজেই দিয়েছেন। খুনি শেখ হাসিনা তার একটা অডিও রেকর্ডে বলছেন, যেহেতু আমার বিরুদ্ধে 227টি খুনের মামলা হয়েছে, তাই 227টি খুন তো করাই যায়। অর্থাৎ এই রক্ত পিপাসু খুনের পিপাসা এখনো শেষ হয়নি। যেখানে এই খুনির বিরুদ্ধে অন্তত 2000 খুনের মামলা হওয়ার কথা ছিল, মাত্র 227টি হয়েছে। সেখানে এই খুনি আরো বিন্দুমাত্র অনুসূচনা না করে খুনের কথা মুখে নিয়ে আসছে। এই খুনি গণভবনে তার রুমে তার পরিবারের যে সদস্যরা 15ই আগস্টে নিহত হয়েছেন তাদের ছবি রাখত, যেন প্রতি রাতে ঘুমানোর সময়
এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তার এই খুনের পিপাসা, নিজের ভিতরের যে ক্রোধ, রাগ, এগুলো যেন জীবন্ত থাকে এবং মানুষের উপরে তার মতের বাইরে যারা যায় তাদের বিরুদ্ধে যেন এটা জাহির করতে পারে। আমরা বিগত 16 বছরে এই বাংলাদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে, বাংলাদেশের স্বাধীনতা ভারত এনে দিয়েছে বাংলাদেশকে। এবং যা আমরা কিছুদিন আগে 16 ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মোদি এবং রাষ্ট্রপতির ফেসবুক পোস্টে, টুইটার পোস্টে আমরা দেখেছি, তারা বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তানের যুদ্ধ হিসেবে প্রেজেন্ট করছে। অর্থাৎ তারা ভিতরে ভিতরে যেই বিষয়টা এতদিন বিশ্বাস করত, এই বিষয়টা তারা এখন প্রকাশ করছে এবং এতদিন পরোক্ষভাবে এবং অনেক ক্ষেত্রে প্রত্যক্ষভাবে বাংলাদেশের উপরে এই বিশ্বাসটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের এখন কাজ হচ্ছে এই যে আমাদের তরুণ প্রজন্ম যারা নতুন যে কোনো যুক্তি, তথ্য নেয়ার জন্য সবসময় প্রস্তুত, ভালোকে গ্রহণ করার জন্য, খারাপকে ছুঁড়ে ফেলার জন্য, তাদেরকে আসলে বোঝাতে হবে যে একটা দেশ কোনোদিন দুইটা দেশের মধ্যে এমনি এমনি চলে আসে না। একটা দেশ কখনো আন্তর্জাতিক রাজনীতিতে এতটা উদার হয় না যে দুইটা দেশের যুদ্ধের মাঝখানে নিজে অংশগ্রহণ করবে। কারণ একটা যুদ্ধে যে কেউ অংশগ্রহণ করুক না কেন, হারুক অথবা জিতুক, তার সামরিক কিংবা তার সৈনিকের দিক থেকেও, রাষ্ট্রের দিক থেকেও, অর্থনৈতিক দিক থেকেও তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। হয়তো যে হারবে তার বেশি, যে জিতবে তার কম, কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সো এত বড় একটা দেশ এমনি এমনি বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে শেষ সময় গিয়ে বাংলাদেশের সাথে অংশগ্রহণ করেনি। আমার এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে কিভাবে নিজের যে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র পাকিস্তান, সেই পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার যে সবচেয়ে বড় অন্তর্নিহিত ইচ্ছা, সেই ইচ্ছার বহিঃপ্রকাশ 1971 সালে ভারত করেছে। আমাদের এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে যে শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য নয়, বরং নিজের 7 সিস্টার্সকে সেভ করার জন্য কিভাবে ভারত এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। যেই 7 সিস্টার্স 71 এর আগে তাদের ভিতরের যে কালচার, মতপার্থক্য, বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতির কারণে প্রায় বিদ্রোহের মধ্যে থাকতো, ওই 7 সিস্টার্স সংলগ্ন যখন পাকিস্তানের একটি বড় অংশ ছিল, তখন ভারত এটার ভয় পেত যে কখন আমি না দ্বিখণ্ডিত হয়ে যায়। সেই ভারত এটার ভয় থাকতো যে আমার বাংলাদেশের এখন 3 পাশে যেমন ভারত, একইভাবে ভারতের 3 পাশেও এই ভূখণ্ডের বাংলাদেশ আছে। আবার এই ভূখণ্ডের সাথে এক পাশে আমার মিয়ানমার, উপরে নেপাল, ভুটান, পাশে আমার চীন। ভারতের মনে তখন এই ভয়টা এবং এই স্বার্থটা সবচেয়ে বেশি ছিল যে এখন যদি এই সুযোগে আমি পাকিস্তানকে দ্বিখণ্ডিত না করতে পারি, কিংবা এই সহযোগিতাটুকু না করে আমি আমার নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, তাহলে কখন না আমি দ্বিখণ্ডিত হই। সো তারা যখন নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই যুদ্ধে আসলো, তখন এই বাংলাদেশের সবচেয়ে বড় থ্রেটের সম্মুখীন হলো আমাদের সার্বভৌমত্ব। এবং সেই থ্রেট 1971 থেকে শুরু করে এই 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছিল। আমাদের এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে যে 71 এর পূর্বে এবং পরে আন্তর্জাতিক যে আমাদের রাজনৈতিক পরাশক্তিগুলো, তাদের যে লবিং গুলো, সেখানে ভারতের সাথে রাশিয়ার কথা বলি, আমরা পাকিস্তানের সাথে চায়না, আমেরিকার কথা বলি, কিংবা আমরা সাউথ এশিয়ার যে অন্তর্নিহিত যে আমাদের রাজনীতিগুলো ছিল, যে বিভিন্ন গ্রুপগুলো ছিল, এগুলোতে নিজের যে ক্ষমতা সেটি টিকিয়ে রাখার জন্য ভারত কিভাবে এখানে অংশগ্রহণ করেছে, এবং সেটি সেই স্বার্থগুলো না থাকলে ভারত যে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতো না, এগুলো আমাদের তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। সো আমরা যখন আমাদের জায়গা থেকে এই বিষয়গুলো তুলে ধরতে পারবো, তখন তরুণ প্রজন্মের কাছে ভারতকে
যেভাবে পীরের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে সেটিকে আমরা খণ্ডন করতে পারবো। আমরা আধিপত্যবাদ যদি খণ্ডন করতে চাই, এই আধিপত্যবাদ যে প্যারামিটারগুলো দিয়ে তৈরি হয়েছে সেগুলো আমাদের আগে ভাঙতে হবে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা যদি আমাদের এই ইয়াং জেনারেশনকে এই রিজনগুলো দেখাতে পারি, তাহলে আধিপত্যবাদ ভাঙার যে প্রসেসটা এটা সাস্টেইন করবে। আদারওয়াইজ আবার আজকে থেকে 2, 4, 5 বছর পরে বা 10 বছর পরে যদি এই আধিপত্যবাদের সহযোগী অন্য যে কেউ যে কোনো ফর্মে আসে, তাহলে এটা আবার নতুন করে তারা গড়ে তোলার চেষ্টা করবে। সো আমাদের জায়গা থেকে আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, যে যার জায়গা থেকে পারে, একজন শিক্ষাবিদ, একজন সিভিল সোসাইটির অংশ, রাজনীতিবিদ, ধর্মীয় যারা নেতা রয়েছেন, সকলে যেন আমরা আমাদের জায়গা থেকে 71-এর সময় এবং তার পরবর্তী সময় ভারতের যে ভূমিকা, যেই ভূমিকাগুলো কোনগুলো ভারতের স্বার্থে ছিল, কোনগুলো আমাদের স্বার্থে ছিল, এগুলো যেন আমরা স্পষ্টভাবে আমাদের লেখায়, কথায়, চিন্তায় তুলে ধরি। এবং 71 পরবর্তী সময়ে কিভাবে স্পেশালি ওই 72-এর শুরুর দিকে ভারতের ওই সৈন্যরা আমার দেশ এক কথায় লুটপাট করেছে। আমার দেশের যখন যে ঘরে ঢোকার ইচ্ছা হয়েছে ঢুকেছে, আমার যে মা বোনকে ছুঁয়ে দেখতে চেয়েছে ছুঁয়ে দেখেছে, সম্ভ্রমের হানি ঘটিয়েছে, এই কথাগুলো বাংলাদেশের সামনে, মানুষের সামনে আসা উচিত। তখনই আমরা এই রেজিমটা ধীরে ধীরে আমাদের জায়গা থেকে ভাঙতে পারবো। দ্বিতীয়ত এখানে যে বিষয়টি ছিল চট্টগ্রামের আঞ্চলিক সমস্যার সমাধান, আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশের এই মুহূর্তে যদি আমরা ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে চিন্তা করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে চট্টগ্রাম। কারণ এ পর্যন্ত এই অভ্যুত্থান পরবর্তী সময়ে চট্টগ্রাম নিয়ে যেই কয়েক আঙ্গিকে অপচেষ্টা চালানো যায়, সেই চেষ্টাগুলোর কিছু নমুনা আমরা দেখেছি। চট্টগ্রাম নিয়ে অপচেষ্টা দেখানো যেতে পারে আমাদের যে সমুদ্র বন্দর রয়েছে এটি থেকে, এই অপচেষ্টা করা যেতে পারে আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে, এই অপচেষ্টা করা যেতে পারে পার্বত্য চট্টগ্রামে কয়েকভাবে। একটা হচ্ছে ভূমির দিক থেকে, আরেকটা হচ্ছে আমাদের বাঙালি এবং আমাদের যে পাহাড়ি ভাই বোনরা রয়েছে তাদের মধ্যে বিভাজনকে উস্কে দিয়ে। হতে পারে আমাদের চট্টগ্রামে যেহেতু যে কোনো দিক থেকে চিন্তা করি না কেন বিভিন্ন ধর্মের গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, সেই ধর্মীয় যে সেন্টিমেন্টগুলো, যেমন মুসলিম অমুসলিম সেন্টিমেন্ট কিংবা ধর্মীয় আমাদের যে সাধারণ আমাদের যে নীতি নৈতিকতা মূল্যবোধ চিন্তা ভাবনা, এটার সাথে একটা এক্সট্রিমিস্ট গ্রুপও আবার আমাদের কিছু কিছু জায়গায় বিভিন্ন ধর্মের আমরা লক্ষ্য করছি, তাদের মধ্যে কনফ্লিক্ট ক্রিয়েট করে যেই চেষ্টাগুলো ইতিমধ্যেই আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে দেখেছি। সেখানে একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল, আমাদের ভাই আলিফকে আমরা হারিয়েছি, এবং তার পরবর্তী দিনে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা, ওই খুনি এবং ফ্যাসিস্টরা নীল নকশা করে এই ঘটনা ঘটিয়েছে, সেটা কিন্তু আমরা ধৈর্যের পরিচয় দিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই স্ট্র্যাটেজিক এবং কৌশলগত জায়গা থেকে চট্টগ্রাম বিভাগ এবং এই চট্টগ্রাম বিভাগের আপনারা যারা এখানে রয়েছেন প্রতিনিধি, আপনাদের ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা আমাদের জায়গা থেকে মনে করি ভূ রাজনৈতিকভাবে চট্টগ্রামকে যদি আমরা নিরাপদ রাখতে পারি, আমরা বাংলাদেশকে নিরাপদ রাখতে পারি। সেই জায়গায় অন্তত যখন আমার সার্বভৌমত্বের প্রশ্ন আসবে, যখন আমার রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্রের প্রশ্ন আসবে, তখন যেন আমরা দল মত ধর্ম বর্ণ সবকিছু নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকি, এই আহ্বানটি আমাদের জায়গা থেকে থাকবে। আমাদের জায়গা থেকে ভারতের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা দরকার, সাংস্কৃতিক যে আগ্রাসন, আধিপত্য। ভারত এই বাংলাদেশে বিগত বছরগুলোতে প্রত্যেকটি জায়গায় যে আগ্রাসনগুলো চালিয়েছিল, এর মধ্যে সবচেয়ে হিংস্র এবং গুরুত্বপূর্ণ আগ্রাসন হচ্ছে সাংস্কৃতিক। কারণ আমরা যা, এটাই কিন্তু আমাদের সংস্কৃতি। আমরা যেভাবে খাই, চলি, পড়ি, পোশাক পরি, কথা বলি, এই বিষয়গুলো আমাদের সংস্কৃতির অন্তর্ভুক্ত। আপনারা দেখবেন আমাদের মায়েরা বোনেরা বাসায় বসে বসে টিভি সিরিয়াল দেখে। বাংলাদেশে যে বিদেশি চ্যানেলগুলো 90%-এর অধিক হচ্ছে ভারতীয় চ্যানেল। আপনি একইভাবে বিপরীত ক্রমে দেখেন, ভারতে বাংলাদেশের একটি চ্যানেলও তারা প্রচার করতে দেয় না।
আমাদের পারিবারিক যে মূল্যবোধ, মেলামেশা, সম্পর্ক, এগুলোতে ধীরে ধীরে ফাটল দেখি, ভাঙন দেখি। আপনি দেখবেন ওই স্টার জলসা থেকে শুরু করে স্টার প্লাস যত চ্যানেল রয়েছে, এখানে যত পারিবারিক শো দেখানো হয়, এগুলো পারিবারিক শো নয়, এগুলো হচ্ছে পারিবারিক শো এর নামে পারিবারিক দ্বন্দ্ব, কলহ, বিশৃঙ্খলা, গুটিবাজি, কুটনামি এসব দেখানো হয়। এবং এই জিনিসগুলো প্রত্যেকটি পরিবারে, আমাদের চিন্তা ভাবনা যত ভালোই হোক না কেন, ধীরে ধীরে আমাদের মনস্তত্ত্বে প্রভাব ফেলে। আমার সম্পর্কে কাউকে যখন একটা কথা একবার বলা হয়, তার সাথে আমার সম্পর্ক যত ভালোই থাকুক না কেন, একবারে প্রভাবিত না হলে যখন এটা 10 বার, 20 বার, 50 বার বলা হয়, বছরের পর বছর ধরে বলা হয়, এটা আমার মনস্তত্ত্বে প্রভাব ফেলে। এই প্রভাবটা বিগত 16 বছরে কালচারাল উইং ভারত আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশে স্ট্যাবলিশ করেছে। সো আমাদের এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে বাংলাদেশের যে কালচার, বাঙালি হিসেবে আমাদের যে কালচার, বাংলাদেশি হিসেবে, নাগরিক হিসেবে আমাদের যে কালচার, এই কালচারটুকুকে সংরক্ষণ করে, যেগুলো অপসংস্কৃতির নামে যে সকল আধিপত্য আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, ধীরে ধীরে নিজেদেরকে সেগুলো থেকে মুক্ত করা। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই যে ভারত আওয়ামী লীগের মাধ্যমে আমাদের উপরে এই সফট পাওয়ার অ্যাপ্লাই করেছে এতদিন ধরে, আমাদের আগে এই সফট পাওয়ার নিজেদের এমন যেটা আমাদের স্বকীয়, আমাদের সেটা আগে নতুন করে আমাদের তৈরি করার প্রসেসে যেতে হবে। এমন অনেক মানুষ রয়েছে যারা মুভি দেখে, এই মুভিকে এতদিনে এই মুভিগুলোতে ভারতের আধিপত্য দেখানো হয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের বিশাল বড় সংগ্রামের ইতিহাস দেখানো হয়েছে। যারা ওই মুভির অডিয়েন্স, তাদেরকে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে অন্য একটা কালচার, ধরেন কবিতা আবৃত্তি দিয়ে তাদের কাছে পৌঁছাতে পারবো না। সো আমাদের তাদের জন্য ওই ধরনের একটা মুভি তৈরি করতে হবে, যেখানে দেখানো হবে যে তারা আসলে কিভাবে আমাদের উপরে আধিপত্যবাদ প্রতিষ্ঠা করেছে কিছু মিথ্যা ভিত্তির উপরে দাঁড়িয়ে। সো আমাদের এই কালচারের যে প্রত্যেকটি উইং, আমরা যেন আমাদের জায়গা থেকে এখন থেকে এই কাজগুলো করি। আমরা যেন আমাদের ইয়াং জেনারেশনের কাছে সহজ ভাষায়, বইয়ের মাধ্যমে হোক, কোন একটা মুভির মাধ্যমে হোক, কোন একটা নাটকের মাধ্যমে হোক, বড় একটা ওয়াজ মাহফিলের মাধ্যমে হোক, এরকম আলোচনা গোল টেবিল বৈঠকের মাধ্যমে হোক, যেই অডিয়েন্স যেই জায়গাটাকে গ্রহণ করবে, যেভাবে গ্রহণ করবে, সেই উইংগুলোতে যেন কাজ করা শুরু করি। আমরা মনে করি আগামীর বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ইয়াং জেনারেশনকে ইউনাইটেড করার জন্য, মোটিভেট করার জন্য এটা অনেক বড় একটা ইনভেস্টমেন্ট। এবং এই ইনভেস্টমেন্টটা যেন আমরা আমাদের জায়গা থেকে এখন থেকে নতুন করে শুরু করার চেষ্টা করি। বাংলাদেশের চারপাশে যে দেশগুলো রয়েছে ভারত ব্যতীত, এমন একটা দেশ নেই যে দেশের সাথে ভারতের ভালো সম্পর্ক। একটা, নেপাল বলি, ভারত বলি, মিয়ানমার বলি, চায়না বলি, আমরা শ্রীলঙ্কা বলি, কোনো দেশের নেই। সেই জায়গা থেকে এতদিন আমাদেরকে যখন দাস করে রাখা হয়েছিল, তখন এটি আমরা হয়তো আমাদের জায়গা থেকে মেইনটেইন করেছি, কিন্তু এটা থেকে, এই শেকল থেকে আমরা এখন বের হয়ে আসতে চাই। এবং আমরা শুধু ভারতকে স্পষ্ট একটা মেসেজ দিতে চাই, যেই খুনি শেখ হাসিনা 2000 মানুষকে খুন করেছে, যেই খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, বিতাড়িত করেছে, তাকে আশ্রয় দিয়ে পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে আপনারা অবস্থান করছেন। এটা আপনাদের পররাষ্ট্রনীতির অনেক বড় একটা দুর্বলতা। আমরা মনে করি খুনি শেখ হাসিনার জায়গা যেখানে, বাংলাদেশের ওই বিচারের মঞ্চ, সেখানে তাকে পাঠানোর জন্য আপনারা ব্যবস্থা করুন। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, আগামীর বাংলাদেশের সাথে ভারতের প্রত্যেকটি সম্পর্ক ভারত বাংলাদেশকে কাজের মাধ্যমে যেভাবে ট্রিট করছে তার উপরে নির্ভর করবে। এই সম্পর্ক যদি শোষণের হয়, আধিপত্যবাদের হয়, তাহলে এই সম্পর্ক খুব একটা স্থায়ী হবে না। যদি এই সম্পর্ক সম্মানের হয়, সমতার হয়, সার্বভৌমত্ব বজায় রাখার হয়, তাহলে আগামী যে আমাদের সম্পর্ক, সেই সম্পর্ক টিকে থাকবে। এবং আমরা শুধু একটি জিনিসই বলি, ধর্মীয় মতবাদকে পুঁজি করে যেই আধিপত্যবাদ ভারত করার চেষ্টা করছিল, এবং সেটা থেকে বের হয়ে এসে যেই অসংখ্য আধিপত্যবাদ কায়েম করে এবং ডমিনেট করে
এই অঞ্চলে ভারত পরাশক্তি হয়ে উঠতে চায়, এই নীল নকশা শুধু বাংলাদেশ নয়, এই অঞ্চল, এই উপমহাদেশ, এই রিজিয়নের যে আগামীর প্রজন্ম, তারা এগুলোতে আর বিশ্বাস করে না। সো আমরা আপনাদেরকে সহ পুরো বাংলাদেশকে অনুরোধ করব, শুধু ভারত নয়, পৃথিবীর যে কোনো দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় থাকুক, এবং এটি প্রয়োজনে আমরা আমাদের জীবনের বিনিময়েও আমাদের দেশের, আমাদের মানুষের সার্বভৌমত্ব রক্ষা করব। এবং আমরা বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল এবং প্ল্যাটফর্ম এই লড়াই ঐক্যবদ্ধভাবে লড়বে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কেউ আমাদেরকে বিন্দুমাত্র টলাতে পারবে না। ইনশাআল্লাহ আমাদের দেখা হবে হয় রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على سيد الأشرف الخاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আজকে আমাদের এই চট্টগ্রামের, আজকে আমাদের সম্মানিত ইসলামী আন্দোলনের আমির, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ আলহাজ মাওলানা রেজাউল করিম সাহেব দামাত বারাকাতুল আলিয়া, নায়েব আমির সাহেব, সম্মানিত আমার অত্যন্ত প্রিয় জনাব সাহেব, আজকের গোল টেবিলে অংশগ্রহণকারী, আমি আসলে সবাইকে সম্বোধন না করি, বিভিন্ন পর্যায়ে যারা এসেছেন উপস্থিতি, আজকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি। আমার মনে হয় আমাদের রাজনৈতিক জীবনে আল্লাহ তাআলা বিশেষ একটা রহমত করতেছে যে আমরা চট্টগ্রামে আজকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে একটা গোল টেবিল বৈঠকে এসে উপস্থিত হতে পেরেছি। সম্মানিত আমিরে ইসলামী আন্দোলনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে, বিশেষ করে জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে। আপনি সারাটা জীবন আন্দোলন সংগ্রাম রাজপথ করে আজকে এই পর্যায়ে আপনারা এসে পৌঁছেছেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামী আজকে ৮৩টা বছর ধরে আমার সম্মানিত বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সাক্ষী, আজকে যে ভারত আর আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের পরিচয় সুজলা সুফলা শস্য শ্যামলা দলে দামে পুষ্পে পড়ার একটি দেশ। আজকে আমাদের দেশটা ৫৩ বছর স্বাধীন হলো, ২৫টা বছর পাকিস্তান শাসন করেছে, ২০০টা বছর ব্রিটিশ পেরিয়ারা শাসন করেছে। আজকের এই দীর্ঘ সময় পার হয়ে আমরা এসেছি। আজকে দীর্ঘদিন সময় নেই আমাদের সময়। আজকে পার্বত্য চট্টগ্রামের সমস্যার সাথে সাথে আমাদের চট্টগ্রাম আজকে হুমকির সম্মুখীন। আমাদের বাংলাদেশ থেকে, বাংলাদেশের পতাকা থেকে ভিন্ন পতাকা তৈরি করার জন্য চট্টগ্রামকে নিয়ে 7 সিস্টার সহ চট্টগ্রাম বন্দরকে নিয়ে বিশাল একটি ষড়যন্ত্র সৃষ্টি হয়েছে। আমি ঢাকা প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়কে গেস্ট হিসেবে সেখানে বক্তব্য রেখে স্পষ্ট বলেছি, আমরা বিশাল হুমকির সম্মুখীন হয়ে রয়েছে। ভারত রাজনৈতিকভাবে আজকে আমাদেরকে শুধু ৫৩ বছর নয়, ৮৩ বছর করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ব্যবসা বলুন, বাণিজ্য বলুন, শিক্ষানীতি বলুন, অর্থনীতি বলুন, বিচারনীতি বলুন, সব ক্ষেত্রে ভারত আমাদের উপরে এমন জগদল পাথরের মতো করে একটি রাজনৈতিক দলের মাধ্যমে আমাদের দেশকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে, আজকে যদি বাংলাদেশে আমরা সুন্দরভাবে যদি দেশ পরিচালনা করতে পারতাম, শুধু দেশ, আজকে ভারতের সাথে ১৭টা চুক্তি করেছে আওয়ামী লীগ, আরো অন্যান্য উপচুক্তি করেছে। আপনারা সবাই ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, জামাত নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, এই ১৭টা চুক্তি কি আমরা বাংলাদেশের মানুষ জানি না। আজকে বাংলাদেশে গত 18 বছরে 1970 সাল থেকে এই পর্যন্ত ভারতের পক্ষ থেকে যে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, ঠিক সেই অনুসারে একটি দল রাজনীতি করেছে। রাজনৈতিক দিক থেকে আমাদের বাংলাদেশে আজকে
তিনটা নির্বাচন, 1973 সালের নির্বাচন। সম্মানিত আজকের গুণ বৈঠক, সম্মানিত সভাপতি, সম্মানিত পীর জাদা, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ আলহাজ রেজাউল করিম সাহেব, ওনার আব্বা যান, ওনার দাদা যান। 1970 সালের নির্বাচনের আমি ইতিহাস পড়েছি। 70 সালের নির্বাচনে ওনার দাদা যান সেই দিন আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের কথার বিরুদ্ধে ওনাদের পারিবারিকভাবে লঞ্চ ছিল। এই লঞ্চ দিয়ে বরিশালের প্রত্যেকটা অঞ্চলে আওয়ামী লীগের বক্তব্যের বিরুদ্ধে উনি বক্তব্য দিয়েছেন। তারই ধারাবাহিকতা ধরেই আজকে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন, আমরা বাংলাদেশ জামাত ইসলামী, যত ইসলামী দল আছে আমাদের মধ্যে হয়তো দলগতভাবে আমরা একে একভাবে দায়িত্ব পালন করছি, কিন্তু আমরা সবাই এক। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভারতের আধিপত্যবাদ এবং রাজনৈতিকভাবে তাদের গোলামীর হাত থেকে বাংলাদেশ বাঁচানোর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। রাজনৈতিকভাবে আপনারা চিন্তা করেন, 2008 সালে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল ভরে ভরে চাকরি দেবে, 10 টাকা কেজিতে চাউল খাও। ঠিক একই বক্তব্য 70 সালে, সময় নাই। এরা যা বলে তা করে। আপনাদেরকে ধরে নিতে হবে, আওয়ামী লীগ যা বলেন তা বিদেশের আধিপত্যবাদীদের প্রেসক্রিপশন অনুসারে তারা এই দেশে বক্তব্য রাখে। ঘরে ঘরে চাকরি দিচ্ছে না। 2010 আমরা মনে করছিলাম আসলেই চাকরি দেবে, কিন্তু দুর্ভাগ্য মাননীয় পীর সাহেব এবং পীর জাদা নায়েব আমির সাহেব সম্মানিত উপস্থিতি, আমরা কি দেখলাম? ঘরে ঘরে মামলা, ঘরে ঘরে হামলা, ঘরে ঘরে পুলিশ, ঘরে ঘরে ভ্যান, হাজার হাজার নেতা কর্মীকে কারাগারে। কিসের রাজনীতি আওয়ামী লীগের? আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই, কারণ তারা স্বাধীনতা আসা, তারা বলে মুক্তিযুদ্ধের ধারক। আপনারা মুক্তিযুদ্ধের ধারক না। 25শে মার্চ আপনাকে পাকিস্তান আর্মি গ্রেফতার করে নিয়ে গিয়েছে, দেশে ছিলেন না, 9টি মাস কারাগারে ছিলেন। প্রধানমন্ত্রী, আমি তো শুধু প্রধানমন্ত্রী বলি না, কারণ উনি তো নির্বাচিত, শুধু আওয়ামী লীগের ব্যক্তিগত। আপনারা কোথায় ছিলেন? আপনারা পাকিস্তানের আর্মিদের বেতন খান নাই? তার দলিল আছে না? আমাদেরকে কথা বলতে দিচ্ছেন। রাজনৈতিক ভাবে একান্তিক উদ্ধার হওয়ার জন্য আর সাংস্কৃতিক, আমার প্রিয় স্নেহজন্য, আজকে যেভাবে সাংস্কৃতিক গোলামি আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, আমরা আর হিন্দুস্তান, আমরা তো হিন্দুস্তানের কোন রাজনীতির ব্যাপারে আমরা মাথা ঘামাই না, আমরা তো কোনো বক্তব্য রাখি না, তাদের সীমানা নিয়ে তো কথা বলি না। তাই আজকে সময় এসেছে, জোহরের নামাজের সময় আমি দেরি করে এসেছি, সম্মানিত ক্ষমা করবে নায়েব আমির শেখ, আসলে দেরি করে নিয়েছি। আমি কালকে 6টা মাহফিল, এরপরে সেটা শেষ করে প্রেস ক্লাবে আজকে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের একটা বিশাল রেডি হয়েছে, সেটাতে বক্তব্য রেখে আপনার এখানে এসেছি, দেরি করে ফেলেছি। আসলে আমি আপনাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি। তো আমি যে আজকে এখানে এসে অনেক কথা বলার ছিল, অসুবিধা নাই, আপনারা যা বলেছেন তার সাথে আমি সম্পূর্ণরূপে একমত। আমি সর্বশেষে এই কথাই বলবো, সাংস্কৃতিক গোলামীর সবচেয়ে বড় নজির হচ্ছে শিক্ষা ক্ষেত্রে 18 বছরে আমার দেশের আগামী দিনের প্রজন্ম শিশু কিশোরদেরকে ধ্বংস করে। তাই তো বৈষম্য বিরোধীর পক্ষ থেকে বক্তব্য শুনলাম যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটা ক্লাসে ইসলামী ধর্মীয় পাঠ্যপুস্তককে বাধ্যতামূলক করতে হবে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে শুধু হৃদয় দিয়ে দোলানো, বাংলার 18 কোটি মানুষ তাদের সাথে রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে যত কর্মসূচি এবং আগামী দিনে তাদের যে পরিকল্পনা, আমরা বিশেষ করে ইসলামী দল যারা রয়েছে তারা সবাই এক, আমরা আপনাদের সাথে আছি। আসুন বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদী রাজনৈতিক ষড়যন্ত্র আর সাংস্কৃতিক যেই গোলামী, আশ্চর্য ব্যাপার, একজন চিহ্নকে গ্রেপ্তার করেছে, তাকে মুক্তি দেওয়ার জন্য আদালত ভবনে এইভাবে করে একটি হত্যাযজ্ঞ। সাইফুল ইসলাম আমার এলাকারই ছেলে,
সাইফুল ইসলাম আলিফকে যেইভাবে করে তাদের মনসা পূজায় ছাগলকে তারা খড়গ দিয়ে জবাই করে আমার সাইফুল ইসলাম আলিফকে ঠিক সেইভাবে করে হত্যা করা হয়েছে। আপনারা আজ দেখেন নাই আমার সাথী প্রিয় দেখেছেন, তারপর তার চোখটা হয়ে গিয়েছে। চিন্ময়কে হিন্দু ধর্মাবলম্বী নেতা হিসেবে গ্রেপ্তার করা হয় নাই, তাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হিন্দু হিসাবে সে তো রাষ্ট্রদ্রোহী, সেজন্য গ্রেপ্তার করা হয়েছে। আপনারা চিল্লান মুক্তি দিতে হবে, হ্যাঁ আইনগতভাবে মুক্তি পাবে, মুক্তি পাবে, কিন্তু রাষ্ট্রদ্রোহী যারা তো কোনো জামিন পেতে পারে না। আজকে স্বৈরাচার, আজকে ফ্যাসিস্ট 18 বছর যেইভাবে দেশ হত্যা, গুম, নির্যাতন, নিপীড়ন, আয়নাঘরের মাধ্যমে 18 বছরে কি সুন্দর 8 সালে ক্ষমতায় আসার পর পার্লামেন্টে দেখলাম 9 সালে বক্তব্য রাখলো সম্মানিত উপস্থিতি। 2042 সাল পর্যন্ত আমরা আপনারা কোন চিন্তা করবেন না, আমার টার্গেট 2042 সাল। আর তুমি বলতেছ 5 বছরের জন্য, আর তুমি বলতেছো 42 সাল থাকবে। সম্পূর্ণ গণতান্ত্রিক, সংবিধান বিরোধী পার্লামেন্টে এই বক্তব্য রাখতে পারে না একজন প্রধানমন্ত্রী। আপনি তো 5 বছরের জন্য নির্বাচিত হয়ে 42 সাল পর্যন্ত আমি থাকবো, তোমার বাপদাদা 14 গোষ্ঠীর দেশ। তাই আসুন, আমাদের হিন্দুস্তানের তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সেটা নিয়ে তারা থাকে। আমাদের এই ব্যাপারে যদি হিন্দুস্তান মাথা গলায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে 5ই আগস্ট নতুন বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে, আবার যদি আমাদের মাটি, আমাদের সীমানা এগুলোর যদি ভারত মাথা কামায়, 18 কোটি মানুষ আমরা ঐক্যবদ্ধ। আমরা যেভাবে 71 সালে দেখিয়েছি, এইবারে 2024 সালের 5ই আগস্ট দেখিয়েছি, 9 মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে 16ই ডিসেম্বরে বিজয় যেভাবে দেখিয়েছি। ও ভারত, আমাদের বাংলাদেশের ইতিহাস তোমাদেরকে জানাবো, আমাদেরকে দাবায় রাখা, আমাদেরকে শোষণ করা, আমাদের আধিপত্যবাদী করা। আর আমাদের চট্টগ্রামের ব্যাপার কি, বারাউলিয়ার চট্টগ্রামের উপর চোখ পাবেন না। এই বন্দর বাংলার 18 কোটি মানুষের বন্দর, এটা চট্টগ্রামের মানুষের বন্দর নয়, 18 কোটি মানুষের বন্দর। এই বন্দরের ব্যাপারে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, আর হুমকি নয়, শুধু এই কথা বলবো, এই কথা বলবো আপনাদেরকে। পার্লামেন্টে বক্তব্য রাখেন আপনারা, ভারতের মধ্যে বিশাল করে ছবি দিয়েছেন বাংলাদেশকে, আপনাদের সেই পতাকার সাথে জুড়ে দিয়েছেন। আমরা অনেক প্রতিবাদ করেছি। আমাদের সম্মানিত আজকে যিনি পেজ সাহেব আছেন, উনি ওভার আন্দোলন করেছেন, ওনাদের অনেক ছাত্র নেতা, আপনারা তো মিছিলে মিটিংয়ে দেখেছেন কিভাবে নির্যাতিত হয়েছে। সবচেয়ে বেশি ইসলামী আন্দোলন এবং তার চেয়েও বেশি নির্যাতিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসুন, তাই সময় নেই, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা বক্তব্য রেখেছেন, আপনাদের সবার সাথে ঐক্যমত পোষণ করছি। ইসলামী আন্দোলনের আমি হিসাবে উনি যে আজকে উদ্যোগ নিয়েছে, আমিও আমার পার্টি, আমাদের সংগঠন এবং চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে আপনার কাছে কৃতজ্ঞতা করছি। আল্লাহ হাফিজ। ইসলামী আন্দোলন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৈষম্য বিরোধীর স্লোগান হিসাবে ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত গোল টেবিল বৈঠকে উপস্থিত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে বিদায়ের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। তো এখানে বলা হয়েছে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধে চট্টগ্রামের আঞ্চলিক সমস্যার সমাধান ও বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক এই আলোচনা। আসলে এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশের মানুষের বিগত 16 বছর যে প্রেসক্রিপশনে এই বাংলাদেশ চলেছে,
যাদের প্রেসক্রিপশনে এই বাংলাদেশ চলেছে তাদের প্রেসক্রিপশনে এই বাংলাদেশ আর চলবে না। অর্থাৎ ভারতীয় যে আধিপত্য ছিল, হিন্দুস্তানের যে আধিপত্য ছিল, দিল্লির যে প্রেসক্রিপশনে বাংলাদেশ এতদিন চলেছে, সেই বাংলাদেশ এখন আর তাদের প্রেসক্রিপশনে চলবে না। এই বাংলাদেশ চলবে বাংলাদেশের মানুষের সিদ্ধান্তে, এই বাংলাদেশ চলবে বাংলাদেশের সিদ্ধান্তে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সার্বভৌমত্ব, সীমানা, মা মাটির প্রশ্নে আমরা এক এবং ঐক্যবদ্ধ, এবং ঐক্যের বিকল্প নাই। আপনারা দেখেছেন জুলাই অভ্যুত্থানে আমাদের হাজারো ভাই শহীদ হয়েছে, এখনো অনেকেই অসুস্থ অবস্থায় আছে, হসপিটালের বেডে অথবা বাসায় কাটাচ্ছে। আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, শুধুমাত্র একটা চেয়ারের পরিবর্তনের জন্য এই অভ্যুত্থান হয়নি। এই অভ্যুত্থান হয়েছে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য। আমরা যেই কথাটি এখন বলছি সেটি হচ্ছে সংস্কার এবং বিচার। ধরেন আপনার ছেলেকে বা আপনার সন্তানকে যদি কেউ হত্যা করে, যদি কেউ মেরে ফেলে, আপনি তাকে কি ছেড়ে দিবেন এভাবে? এটা কি আদৌ সম্ভব? আপনারা যারা রাজপথে ছিলেন আপনারা দেখেছেন আপনাদের কত সন্তানকে কুপিয়ে হত্যা করা হয়েছে, বুলেট বিদ্ধ করা হয়েছে, গুলি করে মেরে ফেলা হয়েছে। আমরা মনে করি যে 2000 পরিবার তাদের সন্তানদেরকে হারিয়েছে, শুধুমাত্র এই 2000 পরিবারই হারায়নি। আমি মনে করি এই 2000 সন্তান তারা আপনাদেরও সন্তান, কারণ বুলেটের নাম লেখা ছিল না। আপনার এখানে যারা উপস্থিত হয়েছেন অনেকেই রাজপথে ছিলেন, অথবা আপনাদের সন্তানরা রাজপথে ছিল। যেই বুলেটের নাম লেখা ছিল না, সেই বুলেট আপনার সন্তানের বুকেও লাগতে পারতো, আপনার বুকেও লাগতে পারতো। তাই আমরা মনে করি যারা শহীদ হয়েছে প্রত্যেকেই এই বাংলাদেশের সন্তান, এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই তাদের সন্তান। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আপনি যেমন আপনার সন্তান হত্যাকারীকে কখন মাফ করবেন না। যদি আপনারা মনে করেন তারা আপনাদের সন্তান যারা শহীদ হয়েছে, অবশ্যই তাদের বিচার নিশ্চিত করতে হবে। এবং বাংলাদেশকে যেই স্বপ্ন নিয়ে, যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের সন্তানরা রাজপথে নেমেছিল, সেই আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে আপনাদের গাইডলাইন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং এই জন্য আমাদের যে জাতীয় ঐক্য আছে সেই ঐক্যের বিকল্প নেই। আমরা মনে করি খুনি হাসিনার ব্যাপারে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই বাংলাদেশে আমাদের কোনো প্রতিপক্ষ নাই, শুধুমাত্র একটা প্রতিপক্ষ, সেটা হচ্ছে খুনি হাসিনা এবং ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ। তাদের যারা পুনর্বাসন করবে এবং যারা তাদের পক্ষ হয়ে কথা বলবে, সুশীলতা দেখাবে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকতে হবে। কারণ তারা যদি আবার ফিরে আসতে চায়, এবং বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি তারা ফিরে আসার চেষ্টা করছে, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, হয় তারা থাকবে নয়তো আমরা থাকবো। যদি তারা থাকে তাহলে আপনাদের সন্তানরা থাকতে পারবে না। তাই আপনাদের নিজেদের সন্তানদের রক্ষার্থে এবং বাংলাদেশকে রক্ষার্থে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে, শহীদদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের ঐক্যের বিকল্প নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। সময় একেবারেই নেব না। ভারত বিরোধী কথা হয়েছে। 53 বছর যারা শাসক ছিল সবাই ভারতের গোলামি করেছে। আসলে যারাই শাসক ছিল এবং যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করতেছে তারাও ভারতের দালালি শুরু করেছে অলরেডি। আর বাংলাদেশের 53 বছর যারা ক্ষমতায় ছিল তারা কেউ এই জনগণের আশা এবং আকাঙ্ক্ষার পুনরাবৃত্তি ঘটাতে পারেনি। আমি আজকে গোল টেবিল বৈঠক থেকে শুধু একটা প্রস্তাব দিতে চাই যে শিক্ষার মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে ধ্বংস করা হয়নি। এখন যদি বলেন যে আপনি ইসলামী শিক্ষা সেখানে দিবেন, মধুর সাথে যদি আপনি বিষ মিশ্রণ করেন, সেই মধুতে কোনো কাজ হবে না। শুধু ইসলামী শিক্ষা দিলেই হবে না, বরং এই শিক্ষাটা সাজানো হয়েছে এর কোন অংশ আপনি বাদ দিবেন, কয়লার কোন অংশ আপনি কালো, যদি প্রশ্ন করেন যে তেঁতুলের কোন অংশ চুকা, মিষ্টির কোন অংশ মিষ্টি, এই প্রশ্নের জবাব এবং সমাংশ এই বিগত দিনের যে শিক্ষা কারিকুলাম সাজানো হয়েছে এর প্রত্যেকটা বই বাদ দিতে হবে, নতুন ভাবে বই সাজাতে হবে, নয়তো আন্দোলন ব্যর্থ হবে। আর একটা কথা হলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ 5ই জুলাই
বৈষম্য বিরোধী আন্দোলনের 5ই জুলাই থেকে শুরু করেছে। 4 আগস্ট শাহবাগে আমি বলেছিলাম বিকালে যে আগামী 5 তারিখ গণনগর জনগণের গণভবন জনগণ দখল করবে। আল্লাহর কি কৃষ্ণা কাকতালীয় ভাবে সেই 5 তারিখই দখল হয়েছে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলনের খবর নেন যে তারা কোথায় আছে, কি করবে, কি করতেছে। আজকে বাংলাদেশে এত পরিবর্তন হয়েছে, আমি প্রশ্ন করি ইসলামী আন্দোলনের সাথে কি পরামর্শ করা হয়েছে? অথচ যারা যে সমস্ত দলের মহাসচিব ডিক্লার দিয়েছে, ঘোষণা দিয়েছে যে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নই, তাদের হুকুম চলতেছে আর আমরা জীবন বাঁচিয়ে রেখে মাঠে ঝাঁপিয়ে পড়েছিলাম গুলির সামনে, অথচ আমাদের খবরও নেই। এখানেই তো বৈষম্য শুরু হয়েছে। বৈষম্য বিরোধীর আন্দোলন তো বৈষম্য এখান থেকে শুরু হয়েছে। এই বৈষম্য বিরোধী আন্দোলন যদি এখান থেকে বৈষম্য শুরু হয়, মনে রাখতে হবে প্রথম ছিদ্র হয়, সেখান থেকে প্রলয় সৃষ্টি হয়। ইসলামী আন্দোলনকে যদি বৈষম্য বিরোধী আন্দোলন গুরুত্ব না দেয়, তাহলে ইসলামী আন্দোলনের প্রথম তাদের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হবে। মনে রাখতে হবে ইসলামী আন্দোলন সবসময় সত্য এবং সঠিক কথা বলে আসছে, বলতে থাকতে বলবে ইনশাআল্লাহ। আমরা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় ভাবে এককভাবে বাংলাদেশের অন্য কোনো দল ব্যানার নিয়ে এবং আমাদের পর্যায়ে কোনো লিডার এই বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের পর্যায়ে লিডার জীবনের বাজি রেখে বৈষম্য বিরোধী আন্দোলন সাকসেস করেছি। অথচ দেখা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের খবরই নেয় না, এরা আসি কিনা জানাও যায় না। যারা নিজেদের নাম ব্যক্ত করতে লজ্জা পেয়েছে, ব্যক্ত করে নেই, তাদেরকে গুরুত্ব দেন আর বৈষম্য বিরোধী আন্দোলনের বৈষম্য বিরোধী কথা বলবেন, এটা হয় না। আসেন শিক্ষা সংস্কৃতি করি, এই দেশকে সংস্কৃতি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। জাযাকাল্লাহ। আসলে সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা আসলে মূল্যবান আলোচনা শুনতে বঞ্চিত হচ্ছি। এ পর্যায়ে আজকের এই গোলটেবিল বৈঠকের সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর শাহাবুজ্জমান, তিনি সমাপন পেশ করবেন। এবং আজকের এই গোলটেবিল বৈঠকে যেসব আলোচনা হয়েছে, আমরা আশা করি এগুলোকে ধারণ করে আগামীতে আমাদের এখানে রাজনীতি নির্মিত হবে। আগামী দিনের রাজনীতি, আগামী দিনের নির্বাচন এবং আগামী দিনের আন্দোলন, দেশ গঠন সব কিছুই এই আলোচনার ভূমিকা পালন করবে আশা করি ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যাশা নিয়ে আজকের এই আলোচনা সভা আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ, আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত গোলটেবিল বৈঠকের আহ্বানে আপনারা সবাই উপস্থিত হয়েছেন। এর জন্য বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কথা বেশি লম্বা বলার সুযোগ নেই, বলার দরকারও নেই। রাজনীতি মূলত ইসলাম, দেশ, মানবতার কল্যাণের জন্য। আমরা 53 বছরে যেটা দেখেছি, অনেকেই কিন্তু রাজনীতি এবং ক্ষমতা এর মাধ্যমে নিজেদের স্বার্থটাই অগ্রাধিকার দিয়েছে বা পেয়েছে। এর পরিবর্তন আমাদের দরকার। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে। অদ্যাবধি পর্যন্ত এই ব্যানার এবং এই মার্কায় সংসদে একজন এমপিও কিন্তু আমাদের যায় নাই। আমরা কি যাওয়ার মতো সুযোগ ছিল না? ছিল। না যাওয়ার কারণ হলো এই যে আমরা রাজনীতি করি ইসলাম, দেশ, মানবতার কল্যাণের জন্য। তার বাস্তবতা হিসাবে আমার ছোট ভাই, আমাদের সিনিয়র নায়েব আমির, তিনি বলেছেন যে 5ই আগস্ট এবং জুলাই কিছুদিন আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, মেধাবী সন্তানগুলো তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যে আওয়াজ তুলেছিল, কোনো রাজনৈতিক দল তখন কিন্তু তাদের ব্যানার দিয়ে রাজপথে নামার মতো পরিবেশ পায় নাই বা সেভাবে তারা পদক্ষেপ নিতে পারেনি। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু বিভিন্ন চিন্তা না করি ন্যায়ের পক্ষে, অন্যায় প্রতিবাদে, দেশকে রক্ষার জন্য আমরা কিন্তু জানের ঝুঁকি নিয়ে রাজপথে আমরা নেমে এসেছিলাম। আলহামদুলিল্লাহ,
আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন। কিন্তু দুঃখ হয় যখন এই খুনিদেরকে ফ্যাসিস্টদেরকে এবং আমাদের দেশ লুটপাট করে টাকা পাচারকারীদেরকে যখন তারা সাধারণ ক্ষমা ঘোষণা করে, যখন কেউ তাদেরকে নির্বাচনে আসার ব্যাপারে আহ্বান করে, যখন তাদের দ্বারা বিভিন্ন ধরনের আচরণের মধ্যে সক্ষতা তৈরি করে, এটা আমাদের কষ্ট হয়। এর চিন্তা আমাদের পরিবর্তন করতে হবে। যদি আমাদের দেশকে সুন্দর করতে হয় এবং আমরা এই দেশে যদি স্বাধীনভাবে বসবাস করতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা বিভিন্ন সময় আপনাদের সকলকে একত্রিত করি, আমরা বারবার মেসেজ দেওয়ার চেষ্টা করেছি এবং আপনাদেরকে নিয়ে সৌহার্দ্যতা, আমরা দেশ গড়ার ব্যাপারে আমাদের অবস্থানটা আমরা বারবার ব্যক্ত করছি। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় যে অনেকের, আমি কালকেও বলে এসেছি ঢাকায়, যে অনেকের তাড়াহুড়া বারবার নির্বাচনকে এমনভাবে হাইলাইট করে, এত অস্থির হওয়া তো কিছু নাই, নির্বাচন তো দিতেই হবে। কিন্তু এখন দেশটা কোন পর্যায়ে চলছে? দেশটা তো অস্থির ছিল সর্বক্ষেত্রে। বারবার বলেছি যে সেই দোসররা, সেই ফ্যাসিস্টরা, সেই ভারতের তাবেদারি বিভিন্ন পর্যায়ে যারা তাদের চিন্তা ভাবনা বাস্তবায়নের জন্য যারা বিভিন্ন ভাবে অপেক্ষায় আছে, তাদেরকে সুযোগ দেওয়ার মতো সেই পরিবেশ আমাদের থেকে তৈরি হবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। এটা অত্যন্ত একটা দুঃখজনক। এই জন্য আমরা পরিষ্কারভাবে আপনাদের সকলকে বলবো, আমি আমাকে বলবো, আমরা সবাই একত্রিত হই ইসলাম দেশ মানবতার পক্ষে, এবং আমরা বিশেষ করে জাতীয় ঐক্যের মাধ্যমে এই বিশেষ করে ভারত সহ বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলা এবং বিভিন্ন ধরনের দেশ অশান্তি করার যে প্রতিযোগিতা, এই প্রতিবাদে আমরা থাকতে পারি। সকলকে ধন্যবাদ। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক। আলহামদুলিল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখন নামাজ পড়ব, তারপর আপনাদের